নমস্কার, সিটি সিনেমায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একবার। আমি সম্মান আগামী কিছুটা সময় আপনাদের সঙ্গে থাকবো এবং আমার সঙ্গে আজকে যাকে আমি পেয়েছি তাকে বলতে গেলে সেই স্বর্ণযুগ থেকে কিংবদন্তি হয়ে এই যে স্পর্শ করার যে উদযাপন, সেই উদযাপনে অংশীদার হব আজ আমি, সঙ্গে থাকবেন আপনারা। আমার সঙ্গে আজ প্রখ্যাত অভিনেত্রী এবং অবশ্যই শিল্পের সাধক লিলি চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাই। প্রথমে যেটা জিজ্ঞেস করব যে কেমন আছেন এখন? ভালোই আছি। সবসময় ভালো থাকতে হবে। আমি সবসময় ভালো থাকি। বেশ, এইটা দিয়েই যখন শুরু হলো তাহলে জিজ্ঞেস করবো যে শুরুটা কিভাবে হয়েছিল আপনাদের সেই ভরভরন্ত সংসার, সেই কথাটা যদি একটু বলেন আমাদের। আমার মানে নাটক করা শুরু হয়েছিল আমার মেজি। না, নাটকের আগেও তো একটা শুরু আছে, বাবা মা, সেই কথাটাই যদি একটু বলেন। ছোটবেলাটা কেটেছে মধ্যপ্রদেশে। আমার ঢাকায় জন্ম, 5 বছর বয়সে চলে এসেছি কলকাতায়। কিন্তু আমার বাবার বড় বিজনেস ছিল ওখানে ঢাকাতে, সব ছেড়ে ছুড়ে আসতে হয়েছে। ন্যাচারালি এখানে অনেকবার চেষ্টা করেছে, অনেক যা কিছু এনেছিল সঙ্গে সব খরচা করে শেষ করে দিয়েছে। তখন বড় মামা থাকতেন মধ্যপ্রদেশে, উনি শওলেস কোম্পানির কোল মাইন্স এরিয়া ছিল, সেখানকার চিফ সার্ভেয়ার ছিলেন। তো উনি বললেন যে তোমরা এখানে চলে এসো, আমার এখানে চলে এসো। তো সেখানে গিয়ে এক তো ওখানকার ভাষা বাবা বুঝতে পারতেন না, হিন্দি একদম মানে বাংলা ভাষায় কথা বলতেন সব সময়। তো হিন্দি ভাষাটা বলতেই অসুবিধা হতো। উনি চেষ্টা করেছিলেন কন্ট্রাক্টারি করার কিছু, কিন্তু বেশি দিন থাকতে পারেননি, চলে এসছেন উনি একাই চলে এসছেন কলকাতায়। আমরা সবাই থেকে গেছিলাম ওইখানে। জায়গাটার নাম ছিল ডুঙ্গরিয়া, সেটা চিন্দওয়াড়া ডিস্ট্রিক্টের ওখান থেকে আরেকটু দূরে পটাশিয়া বলে একটা জায়গা। পটাশিয়াতে মামা যখন মানে উনি বদলি হলেন, তখন আমাকে আর আমার ছোটো ভাইকে, ওখানে ভালো স্কুল ছিল না কাছে, আজ থেকে প্রায় 70 কি 75 বছর আগেকার কথা বলছি। একটা কোল মাইন্স এরিয়াতে কত ভালো স্কুল থাকতে পারে, যাও ছিল অনেক দূরে, প্রায় হেঁটে যেতে হতো। তো সে তো মেয়েদের পক্ষে সম্ভব নয়। আর তখন আমি ছোট, 10 বছর বয়স। আমার ভাই তবুও ভর্তি হয়েছিল ওই একটা জুনারদৌ বলে একটা জায়গা আছে, সেখানে একটা স্কুলে। ও হেঁটে যেত, হেঁটে আসতো, প্রায় 4 মাইল হেঁটে যেতে হতো, 4 মাইল হেঁটে আসতে হতো, কোনো কমিউনিকেশন ছিল না। তো আমার বড় মামা যখন পড়াশিয়ে চলে গেলেন, তখন আমাদের বললে যে ওকে আর আমার ভাইকে আমার এখানে পাঠিয়ে দাও, এখানে স্কুল আছে, তাও প্রায় 45 মিনিট হেঁটে যেতে হতো। তবু ওইখানকার ছেলেমেয়েরা অনেকে যায়, একসঙ্গে হেঁটে যাবে, হেঁটে চলে আসবে। আর জায়গাটা এত সুন্দর, মানে বাড়ির পেছনে একটা মাঠ, তারপরে একটা ড্যাম, জলের ড্যাম, তারপরে একটা পাহাড়। মানে পাহাড়টা এত ছোট্ট, এত খুব সুন্দর। ওখান থেকে সমস্ত লোকেরা হেঁটে হেঁটে আসতো ওই ঘি বিক্রি করতে, মাংস বিক্রি করতে, দুধ বিক্রি করতে। ওই আমাদের বাড়িতেও আসতো ওই গ্রাম, মানে পাহাড়ের ওপারের থেকে। তা খুব ভালো লাগতো ওই জায়গাটা, খুব সুন্দর। তো ন্যাচারালি ওখানে অনেক দিন ছিলাম, স্কুলও করেছিলাম, পেঞ্চভ্যালি হাই স্কুল ছিল। আমি আর আমার ভাই কোয়েট ছিল ওখানে, তো আমরা একসঙ্গেই যেতাম। আরও সব মেয়েরা যেত ওখানে, আমরা সব হয়ে করতে যেতাম। কিন্তু সেটা তো ওই মানে স্কুল গন্ডি পেরোবার পর কোথায় যাব, আবার কলকাতায় এলাম। এসে কোন কলেজে ভর্তি হব বলেই এসেছিলাম, কিন্তু সেটার হয়ে উঠলো না। বাবার অবস্থা খুবই খারাপ তখন। আমার অনেক ভাই বোন ছিলাম তখন, বাবা মাও চলে এসেছিলেন। বাবা তো ছিলেনই কলকাতায়, মা ভাই বোনেদের নিয়ে চলে এসেছিলেন এখানে কলকাতায়। আমার মেজদি একটা নাট্য গ্রুপে আর কি নাটক করতেন। ছোটবেলায় মা আমাদের দিয়ে নাটক করা। হ্যাঁ, কারণ দীপালি চক্রবর্তীর নাম বাংলার নাট্য জগতে একটা বিরাট জায়গা। সেটা তো কলকাতায় আসা, কিন্তু যখন মধ্যপ্রদেশে ছিলাম, ও আমাদের বাড়িতে যদি সরস্বতী পুজো, কালী পুজো, তারপরে রবীন্দ্র জয়ন্তী, যে কোনো বাঙালি অনুষ্ঠানে মা আমাদের ছোট ছোট ভাই বোনেদের নিয়ে, পাড়ার আরও যে কটা বাঙালি পরিবার আছে তাদের নিয়ে একটা শিল্প চর্চা, হ্যাঁ, একটা নাটক করাতেন।
মানে সব কিছু, নাটক, গান, বাজনা সব মিলিয়ে ভালো একটা সময় কাটতো আমাদের। তো সেইখান থেকে নাটক করাতেন, মানে কি আমি একটুখানি বেশি অ্যাগ্রেসিভ ছিলাম বলে আমাকে ভালো ভালো মেন রোলগুলো আমাকে মা দিতেন, আমাকে দিয়ে করাতেন। তো সেই থেকেই নাটক মানে অভিনয় করার একটা স্পৃহা আমার ভিতরে ঢুকে গিয়েছিল, মানে অভিনয় করব। মায়ের কাছে করা প্রথম নাটকের নাম মনে আছে? কি করেছিলেন, কি অভিনয় করেছিলেন? একটা গ্রাম, ওখানে একজন মাস্টারমশাই ছিলেন আমাদের, বাংলা পড়াতেন। তো উনি একটা নাটক লিখেছিলেন গ্রামের মেয়ে। গ্রামের মেয়ে বলে একটা নাটক ছিল, সেইটাতেই আমি অভিনয় করেছিলাম। গ্রামের মেয়ের রোলটাই আমি করেছিলাম। আর মানে কেষ্ট ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল মাঠে, সেই মানে মানুষের রূপটি মেয়েটার সঙ্গে এরকম ছিল ছোটবেলায়। অত ছোট, অনেকদিন আগেকার কথা তো অতটা মনে নেই। তা পড়াশোনা কি ওখানেই শেষ হলো নাকি কলকাতায় এসে আরো? কলকাতায় এসে কলেজে পড়বো ঠিক করেছিলাম, কিন্তু সে আর হলো না। আমার মেজদি একটা ওই নবনাট্যম বলে একটা, মানে ইতি চক্রবর্তী না শেলি চক্রবর্তী, শেলি পাল ছিল পরে। শেলিদির মেয়ে এখন করে সিরিয়াল টিরিয়াল করে, চৈতালি। হ্যাঁ, বুঝতে পেরেছি, মালা। হ্যাঁ, আমি তার সঙ্গে কাজ করেছি। আচ্ছা। তো সেই নাটক করতে গিয়ে রিহার্সাল দেখতে গিয়েছিলাম। আমাকে বলেছিল যাবি রিহার্সাল দেখতে, আর আমার তো ভীষণ একটু উৎসাহ ছিল। আমি বললাম হ্যাঁ যাবো বলে নাটক দেখে গিয়েছি রিহার্সাল। তো আমি মানে 2-3 দিন গেছি, আর তখন ফ্রক পরে যেতাম। ছোট ছিলাম, কত আর বড় তখন, 17 ভালো লাগতো। হ্যাঁ ভালো লাগতো, হাঁ করে দেখছি। আর ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে মেঘনাথ বোধ কাব্য, আর আমি কোনোদিন ব্ল্যাঙ্ক ভার্স শুনিনি, হাঁ করে দেখছি। আমাকে ডিরেক্টর বলছে খুকি একটা রোল করে দেবে। খুকি বলেছে, একটু রাগ হয়েছে। আমি হ্যাঁ করে দেবো। তারপরে মেজদি আমাকে বাইরে বেরিয়ে বললো যে তুমি বাবা মাকে জিজ্ঞাসা করলে না, বলে দিলে হ্যাঁ করবো, তুমি তো পড়তে এসছো এখানে। তা আমি বললাম যে করি না, একটা বলেছে যখন, তো একটা রোল করেছিলাম, সেটা নিয়ম পেরে হয়েছিল। তো রতির সঙ্গে কে থাকতো বলে গেছি। তো ওই দুটো একটা ছোট্ট একটা সিন ছিল আমাদের সেখানে। কিছু অফিস ক্লাবের লোকেরা নাটক দেখতে এসেছিল, নিয়ম পেরে হতো মর্নিং শো তখন, মানে এই সমস্ত নাটক গোষ্ঠীর নাটক তো দেখতে এসেছিল। এসে আমাকে বলছে যে আপনি আমাদের অফিস ক্লাবে অভিনয় করবেন। তো আমি তখন বাবাকে বললাম, বাবা গিয়েছিল সঙ্গে, আমরা তো রাস্তাঘাট চিনতাম না, বাবা সঙ্গে করে নিয়ে গেছিলেন। বাবাকে বললাম যে মেজদি তো তোমাকে হেল্প করছে, আমিও করি, ভাই বোনেরা পড়ুক, আমি যতটা পারবো বাড়িতে বসে পড়াশোনা করব। ওই তখন নাটক করতে শুরু করলাম আমি অফিস ক্লাবের একটা জায়গায় কনক মুখার্জির ভাই কুণাল মুখার্জি একজন ডিরেকশন দিচ্ছিলেন। তো উনি আমাকে বলেন, এই বুড়ি আমাকে খুব ভালোবাসতো ছোটবেলায়, মানে ছোট বাচ্চা ছিলাম তো, ওই তখন আমি শাড়ি পরতে শুরু করলাম, যে সবাই খুকি বলে, আমি শাড়ি পরতে শুরু করলাম, শাড়ি পরে যেতাম। তা আমাকে বললো, খুকি একটা, এই বুড়ি তুই সিনেমায় অভিনয় করবি? আর মানে সিনেমায় অভিনয় করবো, পর্দায় আমি হাঁটাচলা করবো, মানে এটা আমার ছোটোবেলার থেকে একটা স্বপ্ন ছিল। আমাদের ওখানে মধ্যপ্রদেশে 2টো করে গাড়ি আসতো সিনেমা দেখাবার জন্যে, মাসে একটা গভর্নমেন্ট থেকে দিত, আর একটা কোম্পানি, ওই শাওলেস কোম্পানি একটা করে দিত। তো সেই সিনেমার গাড়ি এলে তো আমাকে বাড়িতে কেউ খুঁজে পেত না, ওই গাড়ির ভেতরে লেখা আছে কে আছে, কী ছবির নাম, আমি সবাইকে বলতাম এই ছবি আছে, এরা সব আর্টিস্ট আছে। আর দেবানন্দের খুব ফ্যান ছিলাম আমি ছোটবেলা থেকে, মানে ওর যেখানে ছবি হতো সেখানে আমি যেতাম একদম। তো সেই রকম করে ওই সিনেমার উপর একটা আলাদা ছিল, আগ্রহ ছিল, পর্দায় হাঁটাচলা করছি, কথা বলছি, হ্যাঁ। তা আমাকে যে বললো সিনেমায় অভিনয় করবি? আমি হ্যাঁ করবো। আমি বাবা মাকে জিজ্ঞাসাও করলাম না, বললাম হ্যাঁ করবো। তো বলে তাহলে এক কাজ করিস, একটা ডেট বললো যে অমুক দিন রাধা ফিল্ম স্টুডিওতে চলে আসবি, রাধা ফিল্ম টালিগঞ্জে। তখন ওই প্রথম যেটা ওই টিভির দূরদর্শন অফিস হয়েছিল। তো আগে তো স্টুডিও ছিল, অনেক ছবি করেছি ওখানে রাধা ফিল্ম স্টুডিওতে। তো প্রথম আমার ওই ভানু পেল লটারি। আমাকে কনকদা এসে বললেন, হ্যাঁ আমার ঠিকই আছে, আজকেই শুটিং হবে জানো তো, বলেনি? আমরা না বলেনি তো। তো বাবা বললো তাহলে তুমি চুপটি করে এখানে বসে থাকো, আমি বাড়িতে গিয়ে বলে আসছি। টালিগঞ্জ থেকে উল্টোডাঙ্গা যেতে 15 মিনিট সময় লাগতো তখন, এত তো জ্যামজট ছিল না, কিছুই ছিল না। কি বাস ছিল জানি না আমি,
বাবার সঙ্গে করে নিয়ে যেতেন, রাস্তাঘাট চিনতাম না বলে। বাবা বললো আমি বাড়িতে খবর দিয়ে আসি, নাহলে রাত হবে, হয়তো 10টা-12টা বেজে যাবে। তো এই 5টার সময় কি 6টার সময় শুটিং হয়েছিল। মানে আমার অদ্ভুত লাগছে ভাবতে যে প্রথম নাটক বা অভিনয় করা মায়ের হাত ধরে, প্রথম শুটিং এ যাওয়া বাবার হাত ধরে। হ্যাঁ, এবং একটু মায়ের কথা জানবো, অবশ্যই বাবার কথাও জানবো। মা তো বাংলার রঙ্গমঞ্চে একটি বিরাট নাম, দীপালি চক্রবর্তী, এবং আমার সৌভাগ্য যে তার প্রতিষ্ঠিত দল নাট্যরঙ্গ, সেখানে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি অনেকগুলো নাটকে। তো সেই সময়টা সম্পর্কে যদি একটু বলেন, আপনার মা কেমন ছিলেন, সংসার সামলেও নাটক করা সেই সময় একটু যদি আমি কিন্তু মার একটাও নাটক দেখতে পারিনি, মানে যখনই বলতেন তখনই আমার কাজের চাপ থাকতো, আচ্ছা যেতে পারিনি। কিন্তু আমি জানি মাকে সবাই খুব শ্রদ্ধা করে, মার অ্যাক্টিং সম্বন্ধে সবাই বলে। আমি জানি তো মাকে এরকম অ্যাক্টিং করেন, আমাদের তো শিখিয়েছেন উনি। আমার হাত ধরেই আমার এই ইন্ডাস্ট্রিতে আসা, মানে নাটক করা, এবার মানে অভিনয়ের পুরো জ্ঞানটাই মার কাছ থেকে, গ্রামারটা মায়ের কাছে, একদম মার কাছ থেকে নেওয়া। স্বাভাবিক অভিনয় কিভাবে করতে হয় সেটা আমি মার কাছ থেকে শিখেছি, যেটা আমি এখন করি। এখনও সবাই বলে যে লিলি এত স্বাভাবিক অভিনয় করে, মনে হয় না যে অ্যাক্টিং করছে, মনে হচ্ছে ওই চরিত্রটাই সে। আমি সেটাই শিখেছি আমি মার কাছ থেকে। সেই জন্য মার অভিনয়ের সম্বন্ধে আমার কিছু বলার নেই, কেন ওটা তো আমি তো সমালোচনা করতে পারবো না। উনি খুবই উঁচু দরের অভিনেত্রী, আর তেমনি সাংসারিক জীবনেও রান্না বান্না করে সবাইকে লোক খাওয়ানো, এই কারণে মানে সব কিছুই করতেন। লক্ষ্মী পুজোর সময় বাড়িতে কত যে, মানে সেই দলের ছেলেরাও আসতো, বাইরের ছেলেরাও আসতো, ছেলে মেয়েরা সব আসতো, সব নেমন্তন্ন থাকতো বাড়িতে। সেই প্রসাদ টসাদ করতো, খিচুড়ি থেকে শুরু করে মানে যা যা হয় প্রসাদে, পায়েস, নাড়ু টাড়ু সব, মানে সব নিজের হাতে, সব একা হাতে। আর অবশ্যই সেই সময় আপনার বাবাকেও সাহায্য করছেন এইভাবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বনিবনা না থাকলে তো সেই সময় এগোনোটা সম্ভবই হতো না। আচ্ছা, আপনার প্রফেশনাল থিয়েটার, সেখানে আসা কিভাবে? অফিস ক্লাব থেকে? অফিস ক্লাব থেকে এমনিতে স্টারে বা রংমহলে এই অফিস ক্লাবের সব নাটক টাটক করতাম। তো ওরা শ্রেয়সী নাটক করছিল স্টার থিয়েটারে, সলিল মিত্র যে প্রডিউসার, ডিরেক্টর বললো যে একটা মেয়েকে আমি দেখেছি এখানে, নাটক দেখেছি ওর, আমার মনে হয় ও ভালো করবে এই রোলটা। তো সলিলবাবু বলছে না না, ও অফিস ক্লাব করে, ও নেব না। তো ওদের যে ম্যানেজার ছিল সেও বলেছিল না আমি ও দেখেছি, কেন অন্য অন্য দিন আসতে হতো ওদেরকে। ওর বলে আমি ওর অভিনয় দেখেছি, খুব ভালো অভিনয় করে মেয়েটি, তো দেখতে পারেন। তারপরে আমাকে খোঁজ করে, আমি তখন বাগবাজারেই থাকতাম, তখন গিরিশ অ্যাভিনিউ না, তখন বোসপাড়া লেনে থাকতাম। তো সেখান থেকে আমাকে ডেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে রিহার্সালটি, তার আগে ওদের ডাক বাংলো হতো, তখন সন্ধ্যা করতো ডাক বাংলো, কিন্তু যে সময়টা রিহার্সাল চলবে সেই সময়টা ডাক বাংলো চালাবে বলে ঠিক করেছে। ছবি বিশ্বাস ছিলেন ডাক বাংলোতে, তো এটাতেও শ্রেয়সীতেও ছবি বিশ্বাস ছিলেন। ছবি বিশ্বাস, অনুপ কুমার, ছবি বিশ্বাস আমার বাবা, অনুপ কুমার আমার দাদা, বসন্ত চৌধুরী হিরো, সাবিত্রী হিরোইন, আমি সেকেন্ড লিড। আরও মানে কে ছিল না ওখানে, শৈলেন গাঙ্গুলি, তুলসী চক্রবর্তী, ভানুদা, তারপর জহরদা ছিলেন, জহরদা রংমহলে থাকতেন, জহরদা, ভানুদা, গীতাদি, এরা মানে সব নাম করা আর্টিস্ট, স্টারে, মানে স্টারে ভর্তি একদম। সেইখানে আমি নতুন, আমাকে তার আগে ডাক বাংলো করতে হয়েছে 1 মাস, সেটাও রিহার্সাল দিয়ে করেছি, তো ওদের খুব পছন্দ হয়েছে। তারপরে শ্রেয়সীতে আমি এই সেকেন্ড লিডটা করেছি। তো সেই থেকে মানে থিয়েটারে আমার প্রফেশনাল থিয়েটারে আসা, মানে সেটা শুরু। কিন্তু তারপরে এতেও তার মাঝখানে আমি আউটডোরের জন্য অনেক ছুটি নিয়েছি, মানে সব আউটডোরের ছবি হতো তখন, সিনার হাসলি বাকের কথা, তারপরে কেদার রাজা, এইসব বড় বড় আউটডোর ছিল। ছবি বানাতে অনেক বেশি সময় লাগতো, আউটডোরেও অনেক বেশি সময় লাগতো। ছুটি দেবে না কিছুতে, আমরা ছুটি না দিলে ছেড়ে দেবো, কি করবো, ছবি তো ছাড়তে পারবো না। আর এই সমস্ত নাম করা ডিরেক্টরদের ছবি, তো ওরা বাধ্য হয়ে ছুটি দিত আমাকে। আমার জন্য একটা আলাদা মেয়ে রেখেছিল, যে যখন আসবে না ওকে দিয়ে করাবো, কিন্তু ওরা আমাকে ছাড়তে চাইতো না।
তারপরে নাটকে আমাকে নিয়েছে, আমি বললাম যে নিচ্ছেন কিন্তু আমাকে কিন্তু ছুটি দিতে হবে। তো ওরা বললো যে বাধ্য হয়েছে, ছুটি দেবো বলেছে, বলে কিন্তু নাটক তোমাকে ছাড়তে দেবো না। নাটক করতে করতে ওই এত আউটডোর মানে শেষ পর্যন্ত আর পারতাম না। তারপরে যখন আরেকটা কি নাটক ধরলো, তখন বোধহয় বাসবী হিরোইন ছিল, নাটকটার নাম সৌমিত্রদা হিরো ছিল। তো আমি তখন বাড়িতেই থাকতাম, বলে তুমি এক কাজ করো, তোমাকে আসতে হবে না, কিচ্ছু করতে হবে না, যদি তুমি ফ্রি থাকো তুমি এসে বাসবী অসুস্থ হলে বা কিছু হলে তুমি এসে রোলটা করে দেবে, শুধু বইটা দিয়ে রেখেছিল আমাকে। সেটা আমাকে একটা শো দুটো শো করে দিতে হয়েছিল, একটা ডাবল শো। সে রোববার ছিল বলে ছুটি ছিল, বাড়িতেই ছিলাম, আগে থেকেই জানিয়ে দিয়েছিল রিহার্সাল করে, দুটো শো করে দিয়েছিলাম। তারপরে আমি আর পারি মানে স্টেজ একদম ছেড়ে দিয়েছি তখন, যে উপায় নেই বলে আর কি। এত আউটডোর, এত ইয়ে, ছবির শুটিং প্রায় রোজই বেরোতে হতো। তো এরকম করতে করতে তখন একটু সবাই চিনেছে, দিয়া নেয়া করলাম। তার আগে অনেক জয়া করেছি, আরও অনেক সে মানে শম্ভু টিমিতে গ্রুপে একটা ছবি করেছি সূর্য স্নান বলে, তো সেটাও সেকেন্ড লিড করেছি আমি। তো এরকম করতে 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 তখন আমি বললাম যে থিয়েটার আর করা যাবে না, এত আউটডোর। তখন এই ছবি করতে শুরু করলাম। দুটো থিয়েটারের কথা আমার মনে পড়ছে, একটা হচ্ছে রাজদ্রোহী, সেটা অনেক পরে, সেখানেও একটা বিরাট চরিত্র আপনার, এবং তারপরে নামজীবন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের নির্দেশনায় আপনার অভিনয়। ওই নামজীবন দিয়ে শুরু করেছিলাম, তারপরে রাজদ্রোহী করেছিলাম। আচ্ছা, একটু যদি বলেন ঘটনাটা, মানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নির্দেশক হিসেবে পাওয়া, এটা যদি। একদিন এমনি বাড়িতে ছিলাম, তো উনি ফোন করেছিলেন, সৌমিত্রদা নিজেই ফোন করেছিলেন। ফোন করে বলে, লিলি একটা নাটক করছি, তুমি করবে? আমি জানি আমার ছবি আছে। তা আমি বললাম, পুলুদা আমি একটুখানি বাদে আপনাকে, তা একটু বাদে আপনাকে ফোন করি। বলে হ্যাঁ কোনো একটু বাদে আমাকে ফোন করো। তা আমি বরকে বললাম যে পুলুদা বলছে নাটক করতে। বলে হ্যাঁ নিশ্চয়ই করবে, সৌমিত্রদার সঙ্গে নাটক তুমি করবে না? আমি কিন্তু যদি ছবি বলে নেবে, ছবির জন্য ছেড়ে দিতে বলবে। তখন আমি ফোন করে বললাম যে পুলুদা আমি করবো। আর পুলুদা মানে ফোনের মধ্যেই চিৎকার করছে, মিটিল লিলি করবে বলেছে, এরকম চিৎকার করছে। আমি কি নাটক, তারপর নাটক পড়তে ওই বাগবাজার লাইব্রেরি আছে, রিডিং লাইব্রেরি, ওইখানে বসে নাটক পড়া হয়েছিল। আমি জায়গাটা অনেক বড়, রিডিং লাইব্রেরির উপরের হলটা, তো সেখানে বসে নাটক শুনেছিলাম। আমার খুব ভালো লাগলো নাটকটা, একটু অন্য ধরনের নাটক ছিল তো, নামজীবন। তো এবং আমার মনে আছে যতটুকু জানা, সত্যজিৎ রায় দেখতে এসেছিলেন আপনাদের। হ্যাঁ অনেকেই এসেছিলেন, রবিশঙ্কর, সত্যজিৎ রায়, তখনকার নাম করা ডিরেক্টর সবাই এসেছিল দেখতে, কারণ সৌমিত্রদার একটা আলাদা ইয়ে ছিল, অবশ্যই তার একটা আলাদা অরা ছিল, আলাদা গ্ল্যামার। সব তৃপ্তি মিত্রও এসেছিল, সবাই এসেছিল ওই নাটক দেখতে। তো বেশ ভালোই লাগলো নাটকটা করে। তো সেইটা শেষ হয়ে যাওয়ার পর ওই রংমহলে যখন রাজদ্রোহী হলো, রাজদ্রোহীর আগে আরেকটা নাটক করেছিলাম অপরাজিতা করার পর নাটক রাজদ্রোহী হলো। তখন আমি আবার বোম্বেতে আরেকটা ছবি করছি, ইনকার বলে। এবং আমার মনে পড়ছে রাজদ্রোহীতে তাপস সেনের আলো সেই সময় বিখ্যাত, স্টেজের উপর ঘোড়া ছুটছে, যদিও আমার শোনা কথা সবই, কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং ওইরকম একটা ছবির মতন জীবন চোখের সামনে দেখা, সেটাও একটা বিরাট ব্যাপার, বিরাট পাওয়া। মানে আলো নির্দেশনা তো নামজীবনী উনি করতেন, তাপস সেনই করতেন। আর ওখানকার সেটটা একটা অসাধারণ, অনেকে সেট দেখতে আসতো, আমর পালেকর ছিল সেট দেখতে। সে নামজীবনের সেটের কথা বলছেন তো? হ্যাঁ, বস্তি ছিল, উপরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ঘর, এরকম ভাবে একটা সেট ছিল। হ্যাঁ, সেটটা যখন ওই যে টালি চালের উপর সব ঝাঁটা পড়ে থাকতো, কুলো পড়ে থাকতো, ওরকম সব করা ছিল। আর স্টেজের ভেতরে কল খুললে জল আসতো, এরকম সুন্দর সেটটা করা ছিল। তারপরে এলো রাজদ্রোহী। হ্যাঁ, তারপরে রাজদ্রোহী যখন হলো, তখন আমি ভাবছি যে আমার তো মানে বোম্বেতে আরেকটা ছবি তখন এসেছে আমার কাছে। তো আমাকে বলেছিল যে
ছবির জন্য ছুটি দেওয়া হবে। অপরাজিতর সময় প্রথমে, আগে অপরাজিত হয়েছিল। তো গিয়েছিলাম মেন কার্ড করতে, ছবি বলেছিল 7 দিন 10 দিন লাগিয়ে দিয়েছিল। তো ন্যাচারালি একটা মেয়েকে রেখেছিল আমার রোলটা করবার জন্যে, ওদের পছন্দ হচ্ছিল না কিন্তু করতে হয়েছিল বাধ্য হয়ে। তো যাই হোক, আমি আবার আসার পর আমি আবার জয়েন করেছি, তারপরে রাজদ্রোহী করেছি। রাজদ্রোহী রোলটা ওরা ভেবেছিল অন্য কাউকে দেবে, কিন্তু সবাই মিলে আলোচনা করে বললো না, ওকে দিয়ে করো একদম। তারপরে আমি এই করলাম। তো রাজদ্রোহী করে খুব আনন্দ, খুব আনন্দ, হ্যাঁ সত্যি। মানে একটা অন্য ধরনের রোল তো, একটা রাজস্থানী পরিবেশ, সেইভাবে সেই রকম কস্টিউম ছিল, খুব সুন্দর, মানে ভালোও হতো খুব। লাস্টে ওর ফাঁসি হতো, হ্যাঁ দিলীপ রায়, আর আমি সেই ও থেকে জল টল তুলতাম, এ করতাম, মানে খুব ভালো হয়েছিল ছবি। এবারে জিজ্ঞেস করি যে এর সঙ্গে সঙ্গে তো নিশ্চয়ই ব্যক্তিগত জীবনটাও এগোচ্ছে। উল্টোডাঙ্গা থেকে বাগবাজারে আসা কি করে? উল্টোডাঙ্গা থেকে আমার যখন বিয়ে হলো, মানে উনি গিয়েছিলেন একটা ছবি করতে। আচ্ছা। ছবি করতে গিয়ে আমার মা খুব অসুস্থ ছিল, ভাই বোনেরাও ছোট ছোট ছিল, সব এইখানে পড়াশোনা করতো। তো ওইসব দেখে শুনে ওর মা বাবা একদিনে মারা গিয়েছিল। মা মারা যাওয়ার পর বাবা সুইসাইড করেছিল। সেটা দেখার পর না, ওই মাকে ওইরকম দেখে ও আর থাকতে পারিনি, ও আমাদেরকে নিয়ে চলে এলো। ওই যে কি বলে জায়গাটার নামটাই মনে করতে পারছি না, যাই হোক আপনি এগোন। তা সেখানে আমাদেরকে তুলে নিয়ে এলো একটা বাড়ি ভাড়া করে, সব ভাই বোন মা বাবা সবাই আমরা একসঙ্গে চলে এলাম। তখন কিছুদিন পরে ও থাকতো একটা ঘরে, ও থাকতো ম্যাডান স্ট্রিটে। তো মাঝে মাঝে আসতো, আমাদের সব দেখাশোনা করে যেত, ভাই বোনেদের সব স্কুলে ভর্তি করে দিয়েছিল, মাকে দেখতে আসতো। তো ওইসব দেখতে দেখতে আমার বাবা বললেন তোমরা বিয়ে করে ফেলো। রেগুলার আসতো তো, পাড়ার লোকজন কি বলবে না বলবে সেই জন্য বাবা বললো বিয়ে করে ফেলো। বিয়ে করে আমরা ওখানেই ছিলাম প্রথমে। তারপরে ওটা রাজাবাজারের কাছে ছিল একটা বাড়ি। আচ্ছা আচ্ছা, রাজাবাজারের কাছে এই সায়েন্স কলেজ ছিল না, ঠিক তার উল্টো দিকে, ওই পেছন দিকটা, সুকিয়া স্ট্রিটের কাছে না, সুকিয়া স্ট্রিট হয়ে যেতে হতো। এটা হচ্ছে ওই সার্কুলার রোডের ওপরেই পেছন দিকটায় থাকতাম, সায়েন্স কলেজের পেছনে। তো সেখান থেকে আমরা আবার চলে এলাম, আমি আর আমার হাজব্যান্ড চলে এলাম বাগবাজারে, বোসপাড়া লেনে একটা বাড়ি ভাড়া নিয়ে এলাম। বাবা মারা থাকতো ওখানে। তো প্রত্যেক মাসে মানে তাদের চাল ডাল সব দিয়ে দেওয়া, এই করা তা করা, বাজার টাজার করে দেওয়া, সব উনি আমার হাজব্যান্ড করতেন, দেখাশোনা করতেন। এইরকম করেই আমাদের সাংসারিক জীবন। মানে অবশ্যই একজন শিল্পীর সঙ্গে তো শিল্পী মনস্ক মানুষ ছাড়া মিলটা হয় না। উনি সেতার বাজাতেন না, শিখতে চেষ্টা করেছিলেন তখন। ওই সুধীর বাবুকে, মানে আমার দাদুর কাছে গিয়ে উনি শিখতে চেষ্টা করলেন। উনি বাড়িতে আসতেন সপ্তাহে একদিন করে, 2 দিন করে আসতেন। এবং আমি সেই সময় শোনা, বিদ্যার কাছেই শোনা, যে আপনাদের বাড়িতে যাওয়া মানে সে খাওয়া দাওয়ার আয়োজনটাই বিশাল, মানে শেখার পাশাপাশি যে মানে উত্তর কলকাতার বনেদিয়ানা সেই খাওয়া দাওয়া, মিষ্টি থেকে সিঙ্গাড়া থেকে, সেটাও একটা বিরাট ব্যাপার। এবং আপনি তো সাইমালটেনিয়াসলি অভিনয় যেমন করেছেন, আপনার মায়ের মতন সংসারটাও করেছেন। সেটা কি করে সামলালেন একটু বলুন, কারণ ওইরকম ব্যস্ত সময়ের মধ্যে। আমি রাত্রিবেলা শুটিং থেকে এসে রান্না করতাম। আচ্ছা। কারণ অন্য কারো হাতে খাবে না। হ্যাঁ সেটা তো জানি, এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, সেই জন্য আমাকে রান্না করতে হতো, তো বাধ্য হয়ে রান্না করতাম। আর যদিও বুঝতে পারতেন যে আমি কষ্ট পাচ্ছি, সারাদিন কেটে কুটে এসেছি, কিন্তু তবু বলতেন রান্না করো, মানে তারপরে ওর জন্য রান্না করে রাখা থাকতো, ওর জন্য। তো সেইভাবেই করেছি আর কি। আচ্ছা, এইবার এই করতে করতে যে কিংবদন্তিদের নাম অবশ্যই আসে, প্রথমেই জিজ্ঞেস করবো সত্যজিৎ রায়। কেমন অভিজ্ঞতা? আমরা তো তাকে দেখিনি, আপনি তাকে সামনাসামনি দেখেছেন, এবং তার শেখানোর পদ্ধতি অবশ্যই সবার কাছেই মানুষ শেখে, একটু যদি বলেন। আমি তখন বোম্বেতে ছিলাম, ছবি করছিলাম, আলাপ ছবি করছিলাম। তখন চুপকে চুপকে হয়ে গেছে, চুপকে চুপকের পর আলাপটা হচ্ছে। আলাপের সময় আমার বাড়িতে 2টো চিঠি এলো। একটা আমার দাদা থাকতো গিরিশ অ্যাভিনিউতে আমার বাড়িটাতে দেখাশোনা করার জন্য। দাদা একটা চিঠি লিখেছিল, আর একটা চিঠি আমি বুঝতে পারছি না কার। খুলে দেখি নিচে সত্যজিৎ রায় লেখা। আমি
মানে কথা বলতে পারছি না। হ্যাঁ তা আমাকে ও জিজ্ঞেস করছে কার ছবি, কার চিঠি। আমি এগিয়ে দিয়েছি চিঠিটা, বলি সত্যি বলছি তুমি লিখেছি যেরকম তোমার ফুলেশ্বরী দেখলাম আমার খুব ভালো লেগেছে, তো আমার ইচ্ছে তুমি, আমি একটা শঙ্করের জনরণ্য করছি, কমলাবতীর চরিত্রটা তুমি করো। দুটো বৌদি ছিল, দুটো মিলিয়ে একটা বৌদি করেছি। আমার ইচ্ছে তুমি ওটা করো, তোমার ওখানকার কীরকম অ্যাসাইনমেন্ট আছে আমাকে জানাও, আমি তাহলে ফার্দার যোগাযোগ করবো। আচ্ছা, তারপর? কোনো ঠিকানা নেই, কিচ্ছু নেই, শুধু নিচে সত্যজিৎ রায় লেখা। আমি লিখলে হয়তো চলে যাবে, কিন্তু যদি না পান উনি চিঠিটা, আমি তখন ঠিকানা খুঁজছি কার কাছে পাবো। ওকে ফোন করছি, তারপরে বিমল রায়ের মেয়ে ছিল রিঙ্কি, ওকে ফোন করলাম, ও বললে আমার কাছে নেই, মার কাছে আছে, আমি ঘন্টাখানেক বাদে আপনাকে দেবো। তো ঘন্টাখানেক বাদে আমাকে রিঙ্কি ফোন নাম্বার ঠিকানা দিলেন, আমি চিঠি লিখলাম যে আমি মানে বিশপ লেফট রাইট রোডে থাকতেন তখন উনি। তার আগে আমি গিয়েছিলাম ছোটবেলা একবার অপুর সংসারের সময়, তখন আমাকে নিয়ে গিয়েছিল, তখন উনি লেক টেম্পল রোডে থাকতেন। তো সেখানে গিয়ে বৌদি আমাকে সাজিয়ে দিয়েছিলেন ওই অপুর সংসারের ওই অপর্ণার চরিত্রের জন্য। তো তখন উনি শর্মিলার স্কুল নিয়ে কিছু একটা গন্ডগোল চলছিল, তখন ডুপ্লিকেট দেখে রাখছিল। তার আগে আমি দ্বীপ জেলে যাইতে অসিত সেনের সঙ্গে কাজ করেছি। উনি বলেছে দুই মানিকের খুব বন্ধুত্ব, তো বলেছে যে একটি মেয়ে ভীষণ মানে ফ্লেক্সিবল, ওকে যা বলছে তাই করে দিচ্ছে, মানে মানে আলাদা করে রিহার্স করতে হচ্ছে না। তখন উনি আমাকে নিয়ে এসেছিলেন ওই প্রোডাকশন ম্যানেজারকে দিয়ে, আমার ঠিকানা ওর কাছ থেকে নিয়েছিলেন, আশিস সেনের কাছ থেকে ঠিকানা নিয়ে আমাকে ওখান থেকে নিয়ে এসেছিলেন। তো বৌদি আমাকে, আমার তখন এত লম্বা চুল ছিল, তখন শাড়ি টাড়ি পরিয়ে, ড্রুটে শাড়ি পরিয়ে ওইভাবে চুল টুল বেঁধে সাজিয়ে দিয়েছিলেন। উনি আমাকে বললেন যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, মানে উনি যেরকম এক্সপ্রেশন চেয়েছেন আমি সেরকম দিয়ে গেছি। স্টিল ছবি তুলেছিলেন, পছন্দ হয়েছে, কিন্তু একজনের সঙ্গে আমি কথা বলেছি, ও যদি হ্যাঁ বলে তাহলে কিন্তু তুমি করতে পারবে না, তাহলে তুমি মন খারাপ করবে না তো? আমি না, মন ছোটো ছিলাম তো, বলেছি মন খারাপ, না মন খারাপ করেই আছে, ওই করে তারপরে তো আর যোগাযোগ, কিন্তু তারপরে এই চিঠি অসাধারণ, মানে তো হাতে স্বর্গ পাওয়ার মতো। আমি তো সঙ্গে সঙ্গে চিঠি জানিয়ে দিলাম যে আমি যাবো, সবাইকে ঋষিদাকে বললাম, ঋষিদা বললাম হ্যাঁ যাও, ওই ছবিটা করবে আগে, এটা পরে করলেও চলবে, এটা আমি আটকে রাখবো কিছুদিন। তো যাই হোক, আমি আবার এলাম, মানে এক সপ্তাহের মধ্যে দুটো ইয়ারের টিকিট এলো, ফ্লাইটের টিকিট চলে এলো, আমরা দুজন চলে এলাম কলকাতায়। তারপরে দিনই সকালবেলা এসে অনিল বাবু আমাকে নিয়ে গেলেন বাড়িতে। বৌদি আমাকে বলছে তোমার সেই চুলগুলো কোথায় গেল? আমি সব ইন্ডাস্ট্রিকে দিয়ে দিচ্ছি, চলে গেছে, তখন পাতলা হয়ে গেছে চুল, অনেক 15-16 বছর হয়ে গেছে তখন। তারপরে মানিকদা বলে না, আমি তো ফুলেশ্বরীতে ভালোই চুল দেখেছি, বেশ বড় চুল ছিল। আমি ওটা তো উইক ছিল। হ্যাঁ, আমার চোখকে ফাঁকি দিয়েছে, এমন উইক কে বানিয়েছে? অনিলবাবু একটা উইকের ব্যবস্থা করুন লিলির জন্য। সেই উইক পরে কি কাণ্ড, মেকআপ রুমে আসছেন বারবার, আর বারবার আমার চুলটা দেখে ঠিকই তো মনে হচ্ছে, সেটাও বলছে ঠিকই তো মনে হচ্ছে, কিন্তু উইক তো কিনা ওটা অস্বস্তি হচ্ছে। কিন্তু পরে আর কিছু বলেননি, প্রথম দিনই যা একটুখানি বললেন। তো সেই করে আমি প্রথম ছবিটা করলাম জনরণ্য। একদম। তারপরেও তো অনেকগুলো কাজ হয়েছে, করেছি। শেষ ওইটা যেটা লাস্টে যেটা করলাম সেটা প্রায় 15 বছর, 15 বছর বাদে। তখন আমি থিয়েটার করছি। আচ্ছা। দীপঙ্কর সবাই ছিল, দীপঙ্কর, বিপ্লব, ওরা সবাই ছিল। তো একদিন আমাকে ফোন এসছে, ডবল শো করে গেছি, আর তখন ফোনটা দোতলায় ছিল, আমি নিচে ফোন দিয়ে রাখিনি। তা আমার রাত্রিবেলা কি ফোন করছে, যাবো না, ধরিনি। আবার 10 মিনিট বাদে আবার ফোন এসছে, তাহলে বোধহয় কোনো কাজের ফোন। গেলাম, তো মানিকদার এক বন্ধু, উনি ফোন করেছিলেন, নির্মলবাবু। তো উনি বললেন যে এরকম মানিকবাবু কথা বলবেন। আমার তো বুকটা তখন থরথর করে কাঁপছে, আবার ফোন করেছেন, অনেক দিন দেখিনি, এসো একদিন বাড়িতে, আমি একটা ছবি করছি, তাতে বড় বউটা তুমি করবে, তুমি আর কি কি সব কাজটা যা আমাকে জানাও। আমি সব কাজ ছেড়ে ওইটাই করবো। সত্যজিৎ রায় ডেকেছেন বলে কথা। তারপরে গেলাম, একদিন রিহার্সাল ছিল ওখানে, হাজরাটের ওখানে একটা রিহার্সাল ছিল, সেই সময় একবার ফাঁক নিয়ে চলে গেলাম ওনার সঙ্গে দেখা করতে। তো উনি বললেন হ্যাঁ সব ঠিকই আছে,
সবাই বলছিল তুমি খুব মোটা হয়ে গেছো, কই মোটা হওনি তো, তখন অত মোটা হয়নি। মোটা হওনি তো ঠিকই আছে, আমার বাড়ির বড় বউ করবে, বড় বউ তো একটু হেলদি হবেই, ওইভাবেই শাখা প্রশাখা করলাম। আরেকজনের কথা বলবো, এবং সেই কথা বলতে গেলে তো অবশ্যই চোখের কোণে জল আসে, সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ, চোখের বালি। এটা একটা বাংলা চলচ্চিত্রের জগতে মাইল ফলক। আর এটা আমাদের একটা ক্ষতিও হয়ে গেছে উমর চলে যাওয়ার পর। সত্যি তাই। এবং অনেক ভালো ছবি পেতেন, আরো অনেক ভালো ছবি পেতেন। এবং আমার যদি একটু অভিজ্ঞতাটা জানতে চাই, কারণ ওরম একটা লেজেন্ডারি মানে কিংবদন্তি রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু, বিশ্ব সাহিত্যিক, তার লেখা একটা অংশ, সেখানে আপনি অভিনয় করছেন তার চরিত্রে, এটার একটা থ্রিল তো অবশ্যই আছে। এটা প্রথমে শুরু হয়েছিল একটা সিরিয়াল দিয়ে। সিরিয়ালটা ছিল ওই অমিতাভ বচ্চনের একটা ইয়ে ছিল না, মানে টিভির চ্যানেল ছিল, ওইটা দিয়ে ওটা দেখাশোনা করতো বুম্বা, প্রসেনজিৎ দেখাশোনা করতো। সেই সিরিয়ালটা ঋতুর গল্প, যেটা পরে ওই একটা ছবি করলো না, রাখি শর্মিলা সবাইকে নিয়ে, কি যেন ছবিটার নাম ভুলে গেছি, রাঙা পিসিমার নাম ছিল সিরিয়ালটার। তো রাঙা পিসিমার চরিত্রটা আমাকে নেবে বলে সন্তুর ভাই মন্টু ওকে নিয়ে, ওর তো অ্যাসিস্ট্যান্ট ছিল, ওকে নিয়ে বিশ্বরূপায় দেখা করতে এসেছিল। বিশ্বরূপায় তখন বোধহয় সৌমিত্রতার সঙ্গে একটা নাটক করছিলাম আমি, তো দেখা করতে এসছে। আমি তো ছেলেটাকে দেখে গেলাম, এ কি অভিনয় কর, এ কি ডিরেকশন দেবে, কিরকম একটা কথা টথা বলা মেয়ে ধর, চোলটা কোকড়ানো কোকড়ানো। তো নিয়ে এলো, প্রথমে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল, আমি তারপরে মেকআপ রুমে, আমি একাই বসতাম মেকআপ রুমে, ওকে ডাকলাম, ঠিক আছে ডেকে নিয়ে এসো দেখি। তো সুন্দর, এত সুন্দর করে বোঝালো একটা সিরিয়াল করবে, রাঙা পিসিমার চরিত্রটা তোমাকে করতে হবে। তুমি বললো না, প্রথমে তো তুমি, ও বেশিক্ষণ থাকে, তারপরে তুই চলে যায়, ও বেশিক্ষণ বলতে পারে না। তুই মানে প্রথমে দেখা হয়েছে, তুমি বলেছে, তারপরে আমি বললাম ঠিক আছে করবো, বেশ গল্পটাও ভালো লাগলো, রাঙা পিসিমার চরিত্রটাই আমাকে করতে হবে। তো শুটিংয়ে 4-5 দিন ও করেছিল, তারপর বাদ বাকি দিন আরেকজন অ্যাসিস্ট্যান্ট ছিল, সে দেখাশোনা করতো, ও করেছিল। তো এই শুটিং করতে করতে এই বেশিক্ষণ তুমি বলতে পারি না রে, আমি তুই বলবো তোকে, আমি বল তোর যা যেটা সুবিধে, তখন আপনিও তুই বলছেন একদম, তোর যেটা সুবিধা। ওর এই চোখের বালির সময় যখন এই চুল টুল পরিয়ে করছিল ওর বাড়িতে, সব দেখে নিচ্ছিল আর কি কাকে কীরকম লাগবে। তো ওর ছেলে, ওর মা বলেছিল আমার ছেলেটা ভারী বদ, সব বড় বড়দের তুই তোকারি করে, আমার ওর সুবিধে হয় ওটা বলতে, তুই বলতে। এবং ওখানে ঐশ্বর্য রাই আপনার সঙ্গে অনেকটা সময় জুড়ে অভিনয় করছেন, এবং এমন একটা সময়কে ধরা হয়েছে সেখানে, যে ওই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ভাবছেন এই এত আধুনিক জীবনের কথা, সেটাও বোধহয় একটা বিরাট পাওয়া, সত্যি বিরাট পাওয়া। মানে তখনকার দিনে চোখের বালির গল্পটা পড়লেই মনে হয় যে এত বছর আগে উনি লিখেছেন, কীরকম একটা মানে সাধারণ মেয়েকে কিভাবে তৈরি করে দিয়েছেন একটা। আচ্ছা, আপনার জীবনে রবীন্দ্রনাথের প্রভাব আছে? প্রভাব মানে কি, মানে রবীন্দ্রনাথের সব গল্পই আমার পড়া, তো কিন্তু আমার ভালো লাগতো আর কি, ওনার লেখার ভঙ্গি, এটা আমি সব তখন শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ সবই পড়তাম, কিন্তু ওনার লেখাতে একটা আলাদা ধরন ছিল আর কি, সেটা ভালো লাগতো খুব। আচ্ছা, এই যে এত বছরের জীবনে এমন কোনো স্মরণীয় ঘটনা আছে যে আজও মনে আছে, যে এই ঘটনাটা ঘটেছিল, এরকম কিছু যদি বলেন? সত্যজিৎ রায়ের সঙ্গে যখন জনরণ্য করতে গিয়েছিলাম, ওই তখন ওই উনি বারবার আমার ওই উইকটা নিয়ে খুব একটু টেনশনে ছিল, কিন্তু তারপরে একবার ওই প্রথম দিনই, তারপরে আর কোনো টেনশন ছিল না আমার, একদম শুধু একবার দেখে নিতেন ঠিক আছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, সিঁদুর টিঁদুর থাকতো তো বোঝা যেত না, তো সেই একটা। আর তখন আমার একটা আলাদা উদ্দীপনা ছিল যে ওনার সঙ্গে কাজ করছি, ওনার মানে কীভাবে বলছেন, কি করছেন, উনি তো অভিনয় করে দেখাতেন না, তোমার মতন তুমি করো, উনি কখনো বলতেন না এটা ঠিক হয়নি। আচ্ছা, কি বলতেন? আমার একটু অসুবিধা হয়েছে, তুমি আরেকটা দেবে, এই অ্যাক্টিংটা ঠিক আছে, তোমার অ্যাক্টিংটা ঠিক আছে, তুমি এরকম করে করো, কিন্তু আমার একটু অসুবিধা হয়ে গেছে। কখনো বলতেন না যে সেকেন্ড টেক নিলে আমি হয়তো আরও একটু বেটার করার চেষ্টা করব, সেটা উনি বলতেন না যে ঠিক হয়নি। আচ্ছা, সবাইকেই তাই। এবং আপনার বাংলার
মানে সাম্রাজ্য, এবং সঙ্গে সঙ্গে প্রবাসে মানে মুম্বাইতেও একটা সাম্রাজ্য রয়েছে, সেখানকার দুটো একটা ঘটনা যদি বলেন। এতক্ষণ তো আমরা বাংলাতে ছিলাম। হ্যাঁ, বম্বেতে যখন গিয়েছিলাম তখন আমি কিভাবে যাওয়া হলো প্রথম বম্বেতে? একজন ভদ্রলোক ছিলেন, ওনার নামও ভানু বন্দ্যোপাধ্যায়। সুলোচনা দেবী ছিল, একজন বাঙালি আর্টিস্ট, মায়ের রোল টোল করতেন, ওনার স্বামী আর কি। তো উনি একটা ছবি করবেন বলে কলকাতায় এসেছিলেন আমাকে নিতে। ওনার সঙ্গে একটা বাংলা ছবি করেছিলাম জননী বলে। জননীতে ওনার আমাদের শাশুড়ি হয়েছিলেন, আমি আর সুলতা ছিলাম দুই বউ। আমার এগেনস্টে ছিল বোধহয় অজয় গাঙ্গুলি, আর বুড়োতা ছিলেন সুলতা বর। তো একসঙ্গে অনেকদিন কাজ করেছিলাম সুলোচনাদের সঙ্গে। তো ওই বলেছিল যে ওই মেয়েটিকে না ভালো অভিনয় করে। তারপরে এসেছিলেন আমার বাড়িতে, সে একদম ডিরেক্ট যে ছবি আরম্ভ করছি, একটা মাইথোলজিক্যাল ছবি, কিন্তু মাইথোলজিক্যাল আমাদের রোল মাইথোলজিক্যাল নয়। একজন রাজা রানী, একজন একে মানে একজন ঠাকুরকে ভালোবাসতেন, তো সেই ভক্তের ইতে সমস্ত তার মানে রাজত্বটা সব চলে গেল, কিন্তু ওরা দুজনে মিলে ওই এতে ওনার দর্শন করার জন্য যেত। এরকম ছিল আর কি, বিষ্ণুর দর্শন করতে যেত। তো তাই বললাম ঠিক আছে, কিন্তু ওরা আমার নামটা শিল্পা দিয়েছিল, লিলি নামটা একটা খ্রিস্টান মনে হবে, লোকে দেখবে না, তার থেকে বলছে শিল্পা নামটা দিই, যা খুশি করো, বম্বেতে তো একটাই ছবি করবো। কিন্তু ওই একটা ছবি করতে গিয়ে ওই তখন ফুলেশ্বরীর স্ক্রিপ্ট পড়াতে এসেছিলেন উনি, তরুণবাবু। তো উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমি এরকম ফ্ল্যাটে থাকি আমি, তো মাঝখানে একটা রাস্তা, ওদিকে একটা হোটেল, অজন্তা হোটেল, সেখানে উনি উঠেছেন, কি বলে অজয় বিশ্বাস, যে এই প্রসাদ প্রসাদে লিখতে আর কি, প্রসাদ আনন্দ সব। তো সে তখন ওই রাখির সঙ্গে যখন বিয়ে হয়েছিল তখন আমার বাড়িতে রাখিকে ডেকে টেকে যেত, সারাদিন আমার বাড়িতে পড়ে থাকতো, মানে রাত্রিবেলা বাড়ি ফেরার সময় নিয়ে যেত, এরকম করতো। তো ও বললো এসে যেরকম এই তনুদা এসছেন, তনুদা একটা স্ক্রিপ্ট পড়বেন, তো তনুদা বলছেন যে ওখানে আরও মুকুল রায়কেও শোনাবেন স্ক্রিপ্টটা, তো একসঙ্গে যদি বললে হয়, তো তুমি যদি যাও ওখানে হোটেলে। তো আমি হোটেল ফোটেল চিনি না, তো আমি ঠিক আছে আমাকে একটু নিয়ে যাবে। আমি বাড়ির সামনেই একদম দেখলাম তনুবাবু স্ক্রিপ্ট নিয়ে বসে আছেন, মুকুলবাবু এসছেন। মুকুলবাবু আমাকে দেখলেন, আপনি বম্বেতে আছেন? হ্যাঁ আছি, এই একটা ছবি করতে এসেছি। তারপরে তো স্ক্রিপ্টটা শুনলাম, আমার খুব পছন্দ হলো ফুলেশ্বরী স্ক্রিপ্টটা, আমার সঙ্গে ডেট নিয়ে কথা হয়ে গেল, ঠিক আছে যাব। আমি ওখানে ছিলাম আর কি, একটা ছবি করেছি, লোকজন খোঁজাখুঁজি করতে আসছে, তো যদি থেকে যাই কিছু ছবি টবি হয়। তো বাড়ি চলে এসেছি, আর আসার সময় মুকুলবাবু ড্রাইভারকে দিয়ে বললো যে দিদিকে বাড়ি পৌঁছে দেও, আর বাড়িটা দেখে এসো, যদি দরকার হয় আবার নিয়ে যাও। এক সপ্তাহের মধ্যে মুকুলবাবু এই ড্রাইভার এলো, বলে साहब बोला आपको लेके जाने के लिए। मैंने कोথায়? बोले उनके घर पे। मैंने क्यों? बोले मालूम नहीं, कोई डायरेक्टर साहब फ़ोन किया था, बोला कि दीदी को देखना है, तो दीदी को लेके आओ। তো গেলাম, তো বললো যে গুলজার ফোন করেছিল আমাকে, একটা নতুন মেয়ে খুঁজছিল, তো আমি আপনার নাম করতে বললো, আমি ওর এই ছবি কী ছবি একটা দেখেছি বললো, খুব স্বাভাবিক অভিনয় করে, আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে আপনি ওনাকে ডেকে আসুন, আমি দেখবো। করলো গুলজারকে, বললো আমার ঘরে অনেক লোকজন বসে আছে, উনি কিছু মাইন্ড করবেন কি যদি আমার বাড়িতে পাঠিয়ে দেন ওনাকে, আমি তাহলে কথা বলে নিতে পারি। আমি তখন তো বম্বেতে গিয়েছি, অঢেল সময় আমার, আমি ঠিক আছে যাবো। তো গাড়ি করে পাঠিয়ে দিল। আমি একটা ঘরে বসে, অনেক লোকজন বসে আছে, কথা বলছে, আমার ড্রাইভারকে বললো পাশে ঘরে বসতে বলো। পাশে ঘরে গিয়ে দেখলাম মাটিতে ঢালা বিছানা রয়েছে, আর একটা বসার এরকম জায়গা রয়েছে, তো আমি ওখানে জায়গাটাতে বসলাম। তো উনি এসে খানিক্ষণ বাদে, 10 মিনিট বাদে এসে এরকম করে হাঁটু গেড়ে আমার সামনে বসলেন। বসে বললেন, পুরো গল্পটা শোনালেন, শুনিয়ে বললেন যে আমি আপনার অভিনয় দেখেছি, খুব ভালো লেগেছে, দিয়া নেয়া দেখেছি। বললে আমার খুব ভালো লেগেছে, এত স্বাভাবিক অভিনয় করেন আপনি। বাংলাতেই কথা বলছে। তারপর খানিক্ষণ বাদে বলছে, আমি তো বাংলাতে কথা বলছি আপনার সঙ্গে, আপনি হিন্দি কেমন বলেন আমি তো জানি না।
ना आप मेरे साथ हिंदी में बात कीजिए, आपको पता चलेगा मैं कैसा हिंदी बोलती हूँ। अच्छा। अरे बाप रे, आपको तो लगता ही ना बंगाली है। अच्छा। अरे यहाँ की बंगाली हीरोइन शर्मिला और रखी जैसे बात करती है तो लगता है बंगाली है, उनके एक्सेंट से पता चल जाता है, लेकिन आपको लगता ही नहीं है। না আমি তো মধ্যপ্রদেশে ছিলাম, সেই জন্য জয়ার মতন আমার বাংলা, জয়া যেরকম মধ্যপ্রদেশে থেকে ওই হিন্দি বলে সেরকম আমি সেরকম হিন্দি বলি। তারপরে তো উনি আমাকে বললেন যে আমার প্রডিউসারকে একটা ফোন করবেন। আমরা সরি, আমি আপনার সঙ্গে আলাপ হবে, সে আপনার ছবি দেখেছি, আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য আপনার সঙ্গে আলাপ হবে, সেই জন্য আমি এসেছি আপনার কাছে। নাহলে আমি কিন্তু কারো বাড়িতেও যাই না, কোনো প্রডিউসার বাড়িতে আমি জীবনে কোনো দিন যাইনি। আমার যা কাজ এসছে বাড়িতে বসে এসেছি। বলে ঠিক আছে ঠিক আছে। তারপর খানিকক্ষণ বাদে বলে ফোনে কথা বলতে পারেন? হ্যাঁ ফোনে কথা বলতে পারি। তো ফোনে আমার সঙ্গে এনসিসিপি কথা বললেন। আচ্ছা, হ্যাঁ বেটা বল। ঠিক আছে, করবো, কাজ করবো। টাকা পয়সার কথা কিচ্ছু হয়নি, পুরো আচানক ছবিটা করে নিলাম, কমপ্লিট হয়ে গেল ছবিটা। একদিন অন্য একটা ছবি শুটিং করছিলাম একটা স্টুডিওতে, সেখানে প্রোডাকশন ম্যানেজারের বলল সাহেব আপকো বুলায়। কোন সাহেব? বললো সিপিজি। আমি সে কোথায় বসে? বলছি দোতলায় বসে। নিয়ে গেল আমাকে। আচ্ছা, क्या रे तेरे को पैसा वैसे नहीं चाहिए? আমাকে জিজ্ঞেস করছে। अच्छा, हमने दे दीजिए। कितना देने के? आपको जो मर्जी है। खूब चालाक है ना, जो मर्जी है। खाना बनाना आता है? हाँ बना तो लेती हूँ। तो एक दिन घर पे आना, तेरी आंटी जी खाना बंगाली खाना बहुत पसंद करती है। अच्छा। मैं गाड़ी भेज दूंगा, लेके आना तो। একদিন গাড়ি পাঠিয়ে দিল, আমাকে চেক দিয়ে দিল। আমি তো জীবনে বাংলা ছবিতে অত টাকা পাইনি, যা চেক দিল। তা আমি খুব খুশি হলাম, ঠিক আছে। বাড়িতে গেলাম, বলে मेरी 2 बेटी है, तू बड़ी बेटी और ये मेरी वर्षा छोटी बेटी। আচ্ছা, মানে এরকম ভালোবাসা, একটা আদরের সম্পর্ক হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। মাঝে মাঝে গাড়ি পাঠিয়ে দিতেন, বলে খানা বানানে কে লিয়ে। আচ্ছা, আপনি বাঙালি খাবার রান্না করতেন? বাঙালি রান্না, ইলিশ মাছ হেন তেন এই সময় তো রান্না করতে হতো। বোম্বের বাজারে সেসব পাওয়া যেত, গিয়ে কিনে নিয়ে। আহা, এইভাবে তো আরো অনেক সম্পর্ক তৈরি হয়েছে, বলুন বম্বেতে বলুন বাংলায় বলুন। বম্বেতে বাংলায় এরকম সম্পর্ক হয়নি, বাংলায় বাংলায় শুটিং করেছি, ওই শেষ। কিন্তু ওখানে একটা নন বেঙ্গলি এভাবে যে আদর করে ডেকে নিতে পারে, আপন করে নিতে পারে, নিজের মেয়ে বলতে পারে। হ্যাঁ, নিজের মেয়ে বলতো, আর বলতো তুমি মেরি বড়ি বেটি হ্যাঁ। পরপর দুটো, আমি যখন ওখানে ফ্ল্যাট কিনবো বলে টাকা দরকার, ভীষণ দরকার, কলকাতায় আসতে হবে টাকা নিতে। তা আমি বললাম सीपीजी में जो कुछ रुपये की ज़रूरत है। हाँ नेक्स्ट फिल्म में काम करेंगे, ले जा, বলে টাকা দিয়ে দিল। তারপরে চুপকে চুপকে করলাম, তারপরে আলাপ করলাম। আলাপ করতে করতে কলকাতায়, মানে আলাপ করতে করতে আর একটা কি ছবি করলাম। তারপরে যখন কলকাতায় ওই ভোলামাইরা করতে এলাম, বাস তারপর আর যেতে পারলাম না কলকাতা থেকে। সবাই টেনে মানে আমাদের নাটকে মেয়ে পাই না, নাটক এটাই নষ্ট হয়ে যাচ্ছে, এখানকার কলাকুশলীরা কী করে রোজগার করবে, তাদের সংসার চলবে কী করে, এই সমস্ত জ্ঞানেশদা বিরুদা এরা আমার কানের ভিতরে ভরভর করেছে। আমার খুব খারাপ লাগলো যে সত্যি নাটকের মেয়ে পায় না, কেউ নাটক করতে চায় না তখন। আমি ঠিক আছে আমি করবো, ওই তারপরে আমি থেকে গেলাম। সেই ছক ভাঙা জীবন থেকে আবার বেরিয়ে এসে নাটক করেন। আপনার নাটকের পাশাপাশি আর একটা যেটা হয়েছে বাংলা ধারাবাহিক, মানে এখনকার দিনের যে বাংলা ধারাবাহিক, সেই কাজেরও অভিজ্ঞতা রয়েছে। এবং সদ্যজাত শিশু, মানে আপনি ভূতুতে যে কাজটা করতেন, সেখানে আসিয়া অনেক ছোট আপনার থেকে, তার সঙ্গে কাজ করা, সেই ঘটনাটা যদি একটু বলেন। আমি প্রথম আরম্ভ করেছিলাম সীমারেখা বলে একটা সিরিয়াল দিয়ে। আমি তো সিরিয়াল করবোই না কিছুতেই। প্রোডাকশন ম্যানেজার খুব পরিচিত, এসে বলে করো না, সবাই করছে, দেখবে তুমি ওখানে অনেক পরিচিত লোক পাবে। তা আমি বাধ্য হলাম। পরিচিত লোক? হ্যাঁ, অনেক অনেক। তো সেই মানে এন বিশ্বনাথন পর্যন্ত করেছিল, আমার হাজবেন্ডের রোল করেছিল সীমারেখাতে। তারপরে আশা বলে একটা করলাম, তারপর অনেকদিন গ্যাপ দিয়ে দিয়েছিলাম। তার প্রতিবিম্ব যখন করলো, প্রতিবিম্বতে আমার খুব ভালো লেগেছিল। মানে সেখানে যে কে ছিল না, সেই দীপঙ্কর, তখন তো ওর এত নাম হয়নি, কি বলে স্বস্তিকা, ওর ডাক নামটা মনে পড়ছিল, স্বস্তিকা ভেবলি, ভেবলি বলতে যাচ্ছিলাম, স্বস্তিকা, তারপরে যিশু, বোধিসত্ত্ব, অনুরাধা,
দোলন, একেবারে মানে দীপঙ্কর, তারকা সমাহার। হ্যাঁ একেবারে ভর্তি। তার ভেতরে আমি আর অরিজিৎ ছিল, আমাদের সংসার। এটা খুব ভালো লেগেছিল সিরিয়ালটা কাজ করে। তখন ওই জি বাংলার একটা কি ছিল না, সেটাতে চলতো, আলফা বাংলা। আলফা বাংলা, হ্যাঁ, ওখানে চলতো। এবং 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 তারপরেও তো আপনার ভূতু করা অনেক হ্যাঁ, পরে। তারপরে অনেক পরে ভূতু করেছি। হ্যাঁ, আমি ওই বেশি বেশিই করেছি কয়েকটা। হ্যাঁ। ভূতুতে ওই বাচ্চাটার সঙ্গে কাজ করে খুব ভালো খুব লেগেছে। ভালো লেগেছে। ওই যে একটা ছবি এঁকে দিয়েছে হ্যাঁ, একজন, হ্যাঁ, ওখানে একজন এঁকে দিয়েছিল ভূতুর সঙ্গে। ঠিক। আর একটা মাইলস্টোন, সেটা হচ্ছে সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করা, রাজকাহিনী। হ্যাঁ, তার আগে আমি কৌশিকের সঙ্গে কাজ করেছি। হ্যাঁ, কৌশিক গাঙ্গুলি খাদ করেছেন অবশ্যই। খাদের হ্যাঁ। পরে ওই সৃজিতের ওই ও বোধহয় অন্য কাউকে নিতে গিয়েছিল, বলেছিল মেকআপ করতে পারবে না, কিন্তু সে বলেছে আমি মেকআপ করবো। বেনুদিকে নিতে গিয়েছিল। আচ্ছা। তা আমাকে নিজেই ফোন করলো যে দিদি আমার সঙ্গে কাজ করবে। কি বললো এটা? সৃজিত আচ্ছা। ফোন করেছিল। হ্যাঁ, আমি তো কাজ করি, কাজ মানে কারোকে বেছে বেছে করি না যে তোর সঙ্গে করবো না ওর সঙ্গে করবো না, তা তো নয়, সকলের সঙ্গে করি। হ্যাঁ করবো। তো স্ক্রিপ্ট শোনানো হলো, ও থিয়েটারের মতন রিহার্সাল দিতে শুরু করলো সবাইকে নিয়ে। আচ্ছা। আর আমাকে রোজ গাড়ি পাঠিয়ে দিত, আমি যেতাম। এবং আপনি তো এই যে কালচারটা, এটার সঙ্গে তো একেবারেই ওতপ্রোতভাবে রোজই রিহার্সাল দেওয়া, কিভাবে পাঠ মুখস্থ করা, বসে বসেই ডায়লগ বলে দিতাম। হ্যাঁ। তো ও বসে বসেই সবাইকে করাতো। শেষ পর্যন্ত বলেছিল যে লিলিদির মতো আর্টিস্ট আমার এখানে রিহার্সালের মতন করে, থিয়েটারের রিহার্সালের মতন করে রোজ এসেছে, আর কেউ যদি দেরি করে আসতো তাদেরকে ওইভাবে বলতো, বলে দিদি কোনো দিন দেরি করেনি, একটা দিনও দেরি করেনি, রোজ ঠিক টাইমে আসতো। কিন্তু তোরা আজকে আসতে পারবো না, আজকে অমুক, আজকে তমুক, এসব করে যাচ্ছিস। দেখ একটা দিন একটা মানে খুব পছন্দ করেছিল আমাকে। তো সেই নিয়ে আমি, এবং খাদেও একটা বিশেষ চরিত্র, অন্য ধরনের চরিত্র, অন্য ধরনের চরিত্র, এবং ছবিটাও একটা অন্য রকমের ছবি। এখনো করছি কৌশিকের ছবি, 15 তারিখে আরম্ভ, অর্ধাঙ্গিনী 2। অর্ধাঙ্গিনী 2, যেটা আজ এবং এবং আরো একটা ছবির কথা মনে পড়ছে, যেটা খুব সত্তর আমাদের দেখার হলো, সেটা হচ্ছে অযোগ্য। অযোগ্যটা অযোগ্য অসাধারণ একটা ছবি। এবং আরো যেটা মনে পড়ছে সেটা হচ্ছে পোস্তর কথা। পোস্ততে আপনারা শান্তিনিকেতনে গিয়ে থেকে আপনি এবং সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনে একসঙ্গে, আচ্ছা তখন কেমিস্ট্রিটা কেমন ছিল, যে ওই যে সৌমিত্রদাকে দেখলেন নাম জীবনে, বা তারপরে অনেক সময়? হ্যাঁ, সৌমিত্র তো তখন একটু অসুস্থ ছিলেন, তো হ্যাঁ, এই বয়সে শেষ বয়স তো, হ্যাঁ, কিন্তু অভিনয়ের সময় তখন বোঝা যেত না। আচ্ছা, সেই পুরোনো দিনের গল্প হতো মাঝে মাঝে, কখনো মাঝে মাঝে। আচ্ছা, সময় কম পেতাম। আচ্ছা, এই আচ্ছা, এই যে এত বছরের কর্মময় জীবন, কিছু অপ্রাপ্তি থেকে গেছে কি মনে হয়? আমি মনে হয় না, সব পেয়ে গেছি। সব পেয়ে গেছি, আমার সব সময় মনে হয় আমি সব পেয়ে গেছি। আচ্ছা। অপ্রাপ্তি থাকলেও সেটা আমি একদম পাত্তা দিই না। একদম। আর একটা জিনিস জিজ্ঞেস করে আজকের মতো শেষ করব এখানে, যারা আগামীতে আসবে, আপনারা পথপ্রদর্শক হয়ে থাকবেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কিচ্ছু বার্তা দেবো না, এখন সব শিখে আসে, জেনে আসে। আচ্ছা। তাদেরকে বলতে গেলেও মানে মুখ খারাপ আমি বলি না কারোকে, কেন ওরা নিজেরা জানে যে আমি যেটা করছি সেটাই ঠিক। কিন্তু এখন তো কেউ জানতে চায় না। আচ্ছা, ঠিক আছে কিনা, ও যেটা করছে নিজেই জানি ঠিক করছি। আচ্ছা, এইটা বললেন বলে মনে পড়ছে ঘটনার কথা। এমন কি কোনো ঘটনা ঘটেছে যে বড়রা বলুন, বা সেই সময় যারা কিংবদন্তি, আপনি যাদের হাঁ করে দেখতেন বা ফ্যান বলতেন, তারা এসে আপনাকে শিখিয়ে দিয়েছেন, বা তাদের কোনো উপদেশ কাজে লেগেছে? একটু বলবেন। আমি যখন প্রথম ছবি করতে এলাম, হ্যাঁ, ছবি বিশ্বাসের মেয়ের পাঠ করেছিলাম একটা ছবিতে, মধ্যরাতের তারা বলে। হ্যাঁ, সেই ছবিতে ওটা তপতিদি আর অভিদার প্রোডাকশন ছিল। তো একটা সিন ছিল আমার সঙ্গে খুব মানে তর্কাতর্কি হচ্ছে বাবার সঙ্গে। বাবা আমাকে যেটা মানে মেয়েটাকে রেখেছে, মানে যে হিরোইন, তাকে বাড়িতে রেখেছে, সেটা আমার পছন্দ নয়, আমি ঝগড়া করছি বাবার সঙ্গে। খুব ভালো শটটা হয়েছে, পিনাকি তার ডিরেক্টর ছিলেন, পিনাকি মুখার্জি। তো উনি বলেন খুব ভালো করেছিস বুড়ি, খুব ভালো করেছিস, খুব পছন্দ হয়েছে। ছবিটা বলেন না ঠিক হয়নি, আরেকটা নিতে আমি ভালো। ছবিটাকে সব আমাকে ভয় দেখিয়েছিল, ছবিটা এরকম গুলিয়ে দেয় সব আর্টিস্টদের। তাহলে উনি কি আমার সঙ্গে এরকম করবেন? না না, উনি তো অনেক বড়।
তো উনি বললেন সব ঠিক আছে, মেয়েটা নতুন তো বুঝতে পারিনি, আমি এত লম্বা, আমার পাশে এসে দাঁড়িয়েছে, মুখের শ্যাডোটা পড়েছে, তোমরা সব ভালো করে এই করনি, লক্ষ্য করনি, আলোটা কেটে গেছে, ওই তুমি এইবার আলোটা ঠিক নিয়ে নেবে, এইখানে দাঁড়াবে, তাহলে দেখবে সেটা পড়বে না, এইভাবে দাঁড়াবে, এইভাবে করবে। ওইরকম একটা কিংবদন্তি অভিনেতা, সে আপনাকে শিখিয়ে দিচ্ছে, আপনি তখন নতুন, একদম নতুন। স্টার থিয়েটারে উনি আমার বাবা করতেন, ছবি বিশ্বাস। মানুষ কেমন ছিলেন? ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি যখন সেই হাসিলিবাগের উপকথার আউটডোরে যাওয়া ঠিক করেছি, মানে একবার করে এসেছি 7 দিন, পরের বার 15 দিন, পুরোটা আউটডোরে হয়েছে, তো আমাকে ছুটি দেবে না, তা আমি কি ছবিটা কি বলুন, ছবিটা আমাকে নিয়ে গিয়েছিলেন এখানে, বলেছে ওকে নাও, ভালো অভিনয় করে মেয়েটি। ওরা তখন নাক ছিটকে ছিল, না অফিস ক্লাব করে নেব না, তারপরে নিয়েছে। তা আমি কি বললাম যে আমাকে ছুটি দিচ্ছে না, একটা আউটডোর তপন সিনহার ছবি, আমি ছাড়বো না তো এটা। তখন ওদিকে এখানে বসতি, উনি ইনহেলার নিতেন, ছিল অ্যাজমা ছিল। প্রোডাকশন ম্যানেজারকে ডাকলো, বলে ছাড়ছো না কেন মেয়েটাকে? আরে ছাড়লেই তো তোমরা আরেকটা ভালো আর্টিস্ট পাবে তোমাদের স্টেজে, ওকে ছাড়ো, তপন সিনহার ছবি করতে যাচ্ছে, যাতা ছবি নয়। তখন আমার জন্য একটা ডুপ্লিকেট রাখা হলো, আমাকে ছুটি দিল, ছবিটাই করে দিয়েছিলেন। আজকে যতটুকু আপনার সঙ্গে কথা বলতে পারলাম, একে তো প্রথমত আমার আপনার সঙ্গে আলাপ করার একটা অদম্য ইচ্ছে ছিল, কারণ বংশ পরম্পরায় দাদুর কাছ থেকে, বাবার কাছ থেকে আপনার কথা শোনা, এবং আজকে কথা বলে মনে হচ্ছে যে সত্যি সত্যি সেই পূর্ণতাটা পাওয়া গেল, যে স্বপ্নটা ছিল। আচ্ছা, সব দিকটা এলাম, আপনার একটু ব্যক্তিগত চাহিদার দিক, মানে ব্যক্তিগত রসিকতার দিকেও আসি। কি খেতে ভালো লাগে এখন? বাগবাজারের সেই চপ, তেলে ভাজা এখনো কি চলে? মন কেমন করে? পানটা ছাড়লেন কবে? পান খাওয়ার তো একটা রেওয়াজ ছিল, পানটা ছাড়লেন? পান, ওই চটটা খেতাম, সবাই বলতো খুব খারাপ এটা খাওয়া। একদিন ঋতুও বললো, দাঁতগুলো কি করেছিস, খাবি না পান, আর তোর জন্যই তো খেতে হচ্ছে সেটে, মানে সেটে খাবি, অন্য সময় খাবি না। ঠিক আছে, আজকে বললাম তো, আজকে কাল থেকে আর খাবো না, দেখিস। তারপর দিন থেকে ছেড়ে দিয়েছি, একদম ইচ্ছেও করতো না, এখন তো ইচ্ছেই করে না, পান দেখলেও ইচ্ছে করে না, এখন সিনের দরকার হলে খাই, ফেলে দিই শর্টের পরে। আমরা অনেকটা সময়, ভালো সময় কাটালাম এমন একজন কিংবদন্তির সঙ্গে, যার নাম লিলি চক্রবর্তী, এবং তার বর্ণময় জীবন খানিকটা হয়তো ধরা পড়লো এই আলোচনার মধ্যে। তার দীর্ঘ নিরোগ জীবন আমরা কামনা করব, এবং যতদিন উনি আমাদের মধ্যে থাকবেন, আগামী সময় সুস্থভাবে থাকবেন এবং আমাদের আশীর্বাদ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনি খুব ভালো থাকবেন, আনন্দে হই হই করে থাকবেন, আর আপনারাও ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আনন্দে রাখবেন, আর অবশ্যই ভালোবাসবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার হয়তো অন্য কোথাও দেখা হবে আপনাদের সঙ্গে। চোখ থাকুক সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।